এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি নাবিদ ফ্রম মাই চ্যানেল নাবিদ ইন মোশন। সো কল্পনা করেন আপনি ঢাকার বড় একটা পোস্ট অফিসে গেলেন আপনার বন্ধুর কোনো একটা বন্ধুর পাঠানো কোনো একটা জরুরি ইমার্জেন্সি চিঠি খুঁজতে। এখন ওই পোস্ট অফিসের ভেতরে একটা বিশাল রুমে লেটসে মেঝে থেকে ছাদ পর্যন্ত প্রায় 10 লক্ষ চিঠি ওলট পালটভাবে স্তূপ আকারে রাখা আছে। ওকে, হ্যাঁ, এতটুকু মাথায় পিকচার করেন। এবং কোনো এখানে সাজানো গোছানোর কোনো নিয়মও নাই। ওকে, সো এখন আপনি যদি রুমের এক কোণা থেকে একটা একটা করে চিঠি ধরে নাম পড়া শুরু করেন, যে এটা কি আমার চিঠি, অথবা এটা কি আমার চিঠি, বারবার এভাবে দেখতে থাকেন, এভাবে একটা 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 নিয়ে এভাবে যদি দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনার বন্ধুর চিঠি খুঁজে পেতে আপনার হয়তো 2, 3 ও 4 মাসও সময় লেগে যেতে পারে, রাইট? সো টেকনিক্যাল ভাষায় একে আমরা বলি কি, লাইক 1 by 1, রাইট? 1 by 1 মানে লিনিয়ার সার্চ। সো যার টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি, যেহেতু আপনি প্রতিটা দেখছেন, রাইট? এখন চিন্তা করেন নর্মাল কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়তো বলবেন যে ভাই, চিঠিগুলো আপনি এ থেকে জেড নামে সর্ট করে আপনি সাজিয়ে রাখতে পারেন, তাহলে বাইনারি সার্চ দিয়ে আমরা একদিনে কিন্তু পেয়ে যেতে পারি। ওকে, কিন্তু একজন কোর সিস্টেম আর্কিটেক্ট হিসেবে আপনি যখন চিন্তা করবেন, আপনি এই স্লো মেথডে আপনি আসলে এতটা স্যাটিসফাইড হতে পারবেন না। ওকে, কারণ আপনার তৈরি করা সিস্টেম ইউজার ক্লিক করার সাথে সাথে, মানে ঠিক লেটসে 0.0001 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার যে কোটি কোটি ডেটা আছে সেই ডেটা ভেতর থেকে তার প্রোফাইলটা কিন্তু লোড হতে হবে। ওকে, সো ইউজার যদি স্ক্রিনের দিকে তাকিয়ে লোডিংয়ের যে স্পিনারটা আছে সেটা দেখে ফেলে, তবে সে অ্যাপ কী করবে, সে আর ইন্টারেস্ট হারায় ফেলবে, সে ডিলিট করে। আরে এত স্লো, মানে এখনকার যুগে আমাদের অ্যাটেনশন আমরা একটা জিনিসে খুব বেশিক্ষণ দিতে পারি না। যখনই দেখবো লোডিং, দূর কি ফালতু অ্যাপ, বাদ দিয়ে দিই, আনলেস এটা ব্যাংকিং বা ইম্পর্ট্যান্ট অ্যাপ হয়। সো আজ আমরা কোনো কোড বা ফিগার ছাড়াই কিন্তু আমরা আজকে বোঝার ট্রাই করবো জাস্ট আড্ডার মাধ্যমে। ওকে, যে কম্পিউটার সায়েন্সের এমন একটা ম্যাজিক্যাল মেকানিজম যা 10 লক্ষ চিঠির স্তূপের সামনে দাঁড়িয়ে আপনাকে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু বলে দিবে যে এই নাও তোমার চিঠি। ওকে, আর এটা ঠিক আপনার লাইক এইভাবে আপনাকে বলবো, আপনার সামনে আসবে, এই নাও আপনার চিঠি, এটা এই ড্রয়ারে রাখা আছে। সো আজকে আপনাদেরকে শিখাবো আমি হ্যাশিং এবং হ্যাশ টেবিলসের কনসেপ্ট। ওকে, সো হ্যাঁ, শুরু করা যাক। সো গেমটা শুরু করার আগে চলেন আমরা পোস্ট অফিসে গল্পটা একটু মডিফাই করি। ধরেন ওই পোস্ট অফিসে এখন একজন কি স্ট্রেঞ্জ একটা দাদু বসলেন। ওকে, বুড়ো দাদু। ওকে, আর রুমের ওলটপালট চিঠির স্তূপ সরিয়ে তিনি কি করেন, তিনি দেয়াল জুড়ে একটা বিশাল কাঠের আলমারি বানালেন। জাস্ট ইমাজিন করেন। ওকে, এগুলো তো আমি দেখাতে পারবো না, আমি আপনাকে গল্পও বলতে পারবো। একটা বিশাল কাঠের আলমারি বানালেন এবং এই আলমারিতে 0 থেকে 99 পর্যন্ত ঠিক 100টা ছোট ছোট ড্রয়ার বা খোপ তৈরি করলেন। ওকে, আশা করি আপনারা ভিজুয়ালাইজ করছেন। সো এবার আপনার সেই যে আপনার দাদু আছে, দাদুর মেকানিজমটা আপনার বুঝতে হবে, তাহলে আপনার মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। সো আপনি যখনই আপনার নাম লেটসে রাকিব বলে দাদুকে বলবেন, দাদু আমার চিঠি হলো এটা, এটা রাখেন। দাদু কি করবে, আপনার চিঠিটা হাতে নিয়ে আপনার নামের উপরে কি করবে, একটা ফু দিবে। ওকে, এই ফু দেওয়াটা হলো একটা কি স্পেশাল ম্যাজিক ফর্মুলা আমি বলতে পারি। সো যাকে আমরা বলি হ্যাশ ফাংশনস। হ্যাঁ, সো ফু দিয়ে দাদু কী করলো, একটা হ্যাশ ফাংশনস তৈরি করলো। ওকে, এখন এই হ্যাশ ফাংশন রাকিব নামটাকে একটা কি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে একটা ফিক্সড নাম্বার বের করে দিবে। লেটস সে
ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে ফিক্স নাম্বারটা হলো 25। এখন দাদু কোনো কথা না বাড়িয়েই আপনার চিঠিটা সে নিয়ে সোজা 25 নাম্বার ড্রয়ারের ভেতরে ঢুকিয়ে সে লক করে দেবে, যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা চিঠি, তাই না, কনফিডেন্সিয়াল ব্যাপার স্যাপার থাকতে পারে চিঠিতে, লক করে দিল। এখন 3 মাস পর আপনি আবার পোস্ট অফিসে আসলেন আপনার চিঠি তোলার জন্য, এখন আপনার জরুরি, হয়তো ওইটা দলিল ছিল বা কিছু একটা। ওকে, এখন দাদু কিন্তু পুরো আলমারি কিন্তু এখন আর খুঁজবেন না, রাইট? তিনি আবার কি আপনার নাম রাকিবের ওপর সেম হ্যাশ ফাংশনের উপর একইভাবে তিনি আবারও ফু দিবেন, এবং ক্যালকুলেশনে আবার সেম নাম্বারটাই কিন্তু বের হবে, অর্থাৎ 25, ওকে, বা 25। এখন দাদু চোখ বন্ধ করে সোজা কি করবে, 25 নাম্বার ড্রয়ারটা খুলবেন এবং আপনার চিঠি বের করে আপনার হাতে দিয়ে দেবেন, সিম্পলি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আপনাকে একটা জিনিস খেয়াল করতে পারছেন যে চিঠির সংখ্যা 10টা হোক বা 10,000 থেকে 10 কোটি হোক, ড্রয়ারের নাম্বার বের করতে কিন্তু দাদু সময় লেগেছে মাত্র 1 সেকেন্ড। সো এই যে আপনার ওয়ান ক্লিকে ডিরেক্টলি ডেটার অ্যাড্রেসে যেই আপনার ল্যান্ড করার যে মেকানিজমটা, এটা কি আমরা বলবো হ্যাশ টেবিল। ওকে, সো আর এর টাইম কমপ্লেক্সিটি আমি যদি বলি, এটা হলো O(1) বা কনস্ট্যান্ট টাইম যদি বলি। সো এটা বলতে পারেন যে এটা একটা কি ভালো একটা ইঞ্জিনিয়ারিং প্রসেস, যার কারণে এটা আবিষ্কার করা সম্ভব হয়েছে, রাইট? সো আর কি বলা যায়, হ্যাঁ, আর কনসেপ্টটা আপনাদের আশা করি ভালো লেগেছে, কিন্তু এখানে বড়সড় কিন্তু একটা কিন্তু আছে, যেটা আপনাদের বুঝতে হবে। সব কিছুরই একটা কিন্তু থাকে, এভাবে ইমপ্রুভমেন্ট চলতে থাকে। সো রিয়েল লাইফে সিস্টেম ডিজাইন করার সময় আপনি কি করেন, একটা বড় প্রবলেমে পড়বেন, যার নাম হচ্ছে আপনার হ্যাশ কলিশন। ওকে, সো আপনার হ্যাশের মধ্যে যে কনফ্লিক্টটা হয়, যারা প্র্যাকটিক্যালি প্রজেক্ট করবেন বা কাজ করবেন আপনারা অবশ্যই ফেস করেছেন অলরেডি। সো ধরেন আপনার আরেক বন্ধু সাকিব আসলো এবং তার চিঠি সেভ করতে সেও চায় আর কি। ওকে, সো সেও আসলো তার চিঠি নিয়ে সেভ করার জন্য। এখন সেই যে আপনার দাদু আছে, সাকিব নামের উপর হ্যাশ ফাংশনের একটা ফু দিল। এখন চিন্তা করেন কি হবে। কাকতালীয়ভাবে বা ম্যাথমেটিক্যাল লিমিটেশনের কারণে, কোনো একটা কারণে সাকিবের নামের ক্যালকুলেশন থেকেও নাম্বার সেই আপনার 25ই বের হয়ে আসলো। সো আগে রাকিবের জন্য 25 ছিল, এখন সাকিবের জন্য 25। এখন 25 নাম্বার ড্রয়ার তো অলরেডি রাকিবের নামে রাখা আছে, রাইট, চিঠিটা। তাহলে সাকিবের চিঠি কি দাদু ওই ড্রয়ারে জোর করে ঢুকাবেন, নাকি রাকিবের চিঠিটা ফেলে দিয়ে সাকিবের চিঠিটা ঢুকাবেন? এখানে একটা থটস এসে যায়, রাইট? সো প্রোডাকশন গ্রেড সিস্টেমের ক্ষেত্রে এই যে আপনার কলিশন হ্যান্ডলিং, এটা করার জন্য আমরা মূলত 2টা পপুলার টেকনিক ইউজ করি। সো একটাকে ফার্স্টেরটা আমরা বলি লিঙ্কড লিস্ট ড্রপ, বা আপনি এটা যদি বলেন আরও ইজিভাবে চেইনিং যেই মেথড। ওকে, সো দাদু কি করতে পারে, যেই 25 নাম্বার ড্রয়ারের ভেতরে একটা ছোট চেইন বা ঝুলন্ত কোনো সুতা সে ঝুলিয়ে দিবে। ওকে, সো রাকিবের চিঠির নিচে আঠা দিয়ে সে কী করবে, আপনার সাকিবের চিঠিটা লটকে দিবেন। ওকে, এরপর যখন কেউ 25 নাম্বার ড্রয়ার খুলবে, সে কিন্তু একটা ছোট চেইন বা একটা লিস্ট পাবে, রাইট? এবং সেখান থেকে এবং সেখানে কি হবে, সে তার কি কাঙ্ক্ষিত চিঠিটা সে বেছে নিতে পারবে। ওকে, এতটুকু গেল। এরপরে আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আপনার ওপেন অ্যাড্রেসিং। সো দাদু কি করতে পারে, যে 25 নাম্বার ড্রয়ার খুলে তিনি দেখলেন যে ওইটা অলরেডি ফুল। তিনি এখন সাকিবকে বলবেন, ভাইরে 25 তো অলরেডি বুকড, তুমি একটু কষ্ট করে পরের খালি যেই ড্রয়ারটা আছে মানে 26, সেটাতে গিয়ে বসো। এখন সিস্টেম আর্কিটেক্ট হিসেবে আপনার হ্যাশ ফাংশনটা এমন চমৎকারভাবে ডিজাইন করতে হবে যেন এই কলিশন লাগার চান্সটা একদম অ্যাজ লো অ্যাজ পসিবল হতে পারে। ওকে, সো আপনার হ্যাশ ফাংশন যত বেশি ইউনিকলি ডেটা ছড়াতে পারবে, আপনার সিস্টেমের
সেই যে আপনার ওয়ান ক্লিক সার্চিং স্পিড, সেটাও কিন্তু তত বেশি আপনার ফাস্ট হবে, একদম সুপার হাইপার ফাস্ট হয়ে যাবে। ওকে, সো এটা পিছনে আপনাদের সময় ব্যয় করতে হবে অনেক। আর কি বলা যায়? আর সো দিন শেষে আমি যদি বলি, কয় মিনিট? 10 মিনিট হয়ে গেছে। ওকে, সো দিন শেষে হ্যাশিং বা হ্যাশ টেবিলস মানে শুধু জাস্ট ডেটা স্ট্রাকচারের একটা থিওরি না। ওকে, এটা হলো আপনার বলতে পারেন যে ফেসবুকে কাস্টমার আইডি ম্যাচিং। সো আপনার পাসওয়ার্ড এনক্রিপশন, আর কি আপনার মডার্ন যেই আপনার নো এসকিউএল আছে, এইসব ডেটাবেসের আসল ডিএনএ কিন্তু এটা। সো আপনি যখন এই মেকানিজমটা নিজের ব্রেইনে একদম সেট করে আপনি যখন কোড করতে বসবেন, তখন আপনার তৈরি করা প্রতিটা কোয়েরি একদম কি লাইট স্পিডে রেসপন্স দিতে পারবে। সো আমাদের এই কোর ইঞ্জিন সিরিজের, ওকে, এই 11তম এপিসোড ডেটা স্ট্রাকচারের, আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে এবং আপনারা নেক্সট ডেটা স্ট্রাকচার টিউটোরিয়ালের জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন। আশা করি আমার মাথায় আরও নতুন নতুন যেগুলো আসবে আমি অ্যাড করতে থাকবো প্লেলিস্টে, নেভার এন্ডিং। হয়তো যখন মোটামুটি অনেক কিছু কভার করে ফেলবো তখন ঠিক আছে, সমস্যা নেই। সো এই বলেই আজকে ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।